জি, জি। আজকে আমাদের আলোচনার বিষয়। আজকের লার্নিং এর বিষয় হচ্ছে অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন। অর্থাৎ একটা সেশন আপনি কিভাবে অর্গানাইজ করবেন, আয়োজন করবেন সেটা নিয়েই মূলত আজকের আমাদের ডিসকাশন। সেখানে আমরা যে বিষয় ৩টা শিখব সেটা হচ্ছে ডিটারমাইন দি ট্রেনিস ট্রেনিং রিকোয়ারমেন্ট। যে সকল ট্রেনি আমাদের কাছে শিখতে আসে তাদের রিকোয়ারমেন্ট কি আছে সেটা আমরা প্রথমে অনুধাবন করব। এরপরে প্রিপেয়ার প্রোগ্রাম ডেলিভারি প্ল্যান যেটাকে আমরা এই শিডিউল বলি সেটা তৈরি করতে পারবো। আর হচ্ছে অর্গানাইজ লার্নিং অ্যান্ড টিচিং রিসোর্স। লার্নিং অ্যান্ড টিচিংয়ে যে সকল রিসোর্স আমাদের কাজে লাগবে সেগুলো আমরা তৈরি করতে শিখবো আর কি। এটি তিনটা কাজ নিয়ে এটার কথা, যেহেতু সবগুলোই কাজ এই কারণে পড়াশোনা কম। দেখেন পড়াশোনার মধ্যে একটা আছে হচ্ছে আমরা প্রথমেই জানি লার্নার কারা। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন তাহলে বাংলাদেশের ওই সকল যুবক যাদের বয়স 15 বছরের বেশি এবং হু কমপ্লিটেড ক্লাস 8, অর্থাৎ যাদের বয়স 15 বছরের বেশি এবং অষ্টম শ্রেণী পড়া শেষ করেছেন এবং যারা টিভেট ইনস্টিটিউটগুলোতে ট্রেনিং নেওয়ার জন্য আসেন তাদেরকেই মূলত আমরা ট্রেনি হিসেবে আমরা ট্রিট করি। অর্থাৎ আমাদের ট্রেনিং হচ্ছে 8 পাস, 15 বছর বয়স এবং আমাদের কাছে ট্রেনিং নিতে এসেছে, তারা হচ্ছে ট্রেনি। এটা আমাদের টার্গেট গ্রুপ। এবার আমরা জানি যে ট্রেনিদের কি বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে, কোন কোন দিকে আমাদের খেয়াল রাখতে হয় আমাদের সবকিছু ডিজাইনের ক্ষেত্রে। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লিটারেসি এবং নিউমেরিসি। এটার স্কিল তাদের কেমন আছে, অর্থাৎ তারা তাদের ভাষাটা কেমন জানে, তারা লিখতে পারে কেমন, পড়তে পারে কেমন, হিসাব করতে পারে কেমন, এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই আমাদের কোর্স বা আমাদের সবকিছু ডিজাইন করতে হয়। হ্যাঁ, তাহলে এটা এটা আমাদের কেন লাগে, কারণ হচ্ছে আমি কোন ভাষায় লিখব, কোন ভাষায় প্রশ্ন ডিজাইন করব সেটা কিন্তু নির্ভর করে এই ল্যাঙ্গুয়েজ লিটারেসি এবং নিউমেরিসির স্কিলের উপরেই। আপনারা খেয়াল করে দেখবেন যে যখন আমাদের লেভেল 1 এর কোশ্চেন হয়, 2 এর কোশ্চেন হয়, তখন কিন্তু কোশ্চেনগুলো বাংলা হয়। কিন্তু যখনই আপনি 3-তে চলে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ইংলিশে কোশ্চেন হয়। তার মানে আমাদের এই স্কিলের উপরে ভিত্তি করেই কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর ভিত্তি করেই প্রশ্নগুলোর ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ এই টাইপের চেঞ্জ হতে পারে। এরপরে কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড, এটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের। সেক্ষেত্রে আমরা যখন ডিজাইন করি তখন খেয়াল রাখতে হয় যে আমরা কোন কালচারের লোকজনের সাথে কোন কোন ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ডের লোকজনের সাথে আমরা ট্রেনিং নিয়ে কাজ করছি, তাহলে সেই হিসেবে আমাদের ডিজাইন করতে হয়। বিশেষ করে আমরা যদি উপজাতি নিয়ে কাজ করতে চাই, রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে চাই, আমরা যদি এই অনেক গ্রামের পিপল নিয়ে কাজ করতে চাই, ইংলিশ মিডিয়াম বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমাদের এই রিকোয়ারমেন্ট থাকতে পারে। এরপরে জেন্ডারও একটা বড় ফ্যাক্টর। জেন্ডার, লার্নারদের জেন্ডার, সেক্ষেত্রে কখনো কখনো আমরা মেল পাই, কখনো ফিমেল পাই, ট্রান্সজেন্ডার হতে পারে এই টাইপের। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জেন্ডারের উপরে ভিত্তি করেও কিন্তু আমাদের কোর্স ডিজাইন করতে হয়। কারণ হচ্ছে কিছু কিছু কাজ আছে যেগুলো ফিমেলরা সুইটেবল হয় না, কোনো কোনো জায়গায় মেলরা সুইটেবল হয় না। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের গার্মেন্টসে কিন্তু ম্যাক্সিমাম ফিমেল ক্যান্ডিডেটরা এনরোল হয়। আবার ওয়েল্ডিংয়ে, এরপরে হচ্ছে এই রড বাইন্ডিংয়ে, মেশনে, টাইল ওয়ার্কিংয়ে, এখানে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে মেল ক্যান্ডিডেটসরা বেশি আসে। আবার কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রনিক্স বলেন, কম্পিউটার বলেন, রেফ্রিজারেশন বলেন, এগুলো কিন্তু মিক্সচারও পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে যে সকল জায়গায় জেন্ডার যেরকম দরকার সেই অনুযায়ী কোর্স ডিজাইন এভাবে হয়। এজেরও একটা ব্যাপার, এজ, কারণ শিক্ষার একটা বয়স থাকে। সেই কারণে আমার লার্নাররা কোন বয়সের সেই অনুযায়ী আমার কিন্তু সবকিছু বিবেচনা করতে হয়। বয়স্ক ক্যান্ডিডেট হলে সেভাবে কথা বলতে হয়, হ্যাঁ, সেভাবে টাস্ক ডিজাইন করতে হয়। কম বয়স হলে তাদের একরকম হয়, মিডিল এজ হলে, ম্যাচিউর হলে একরকম হয়। তাহলে এজটাও একটা ফ্যাক্টর। ফিজিক্যাল অ্যাবিলিটিও একটা ব্যাপার, যে যে কাজটা আপনি করাতে চাচ্ছেন। এখন যদি কোনো ক্যান্ডিডেট এরকম হয় যে সে খুবই দুর্বল, বেশি ওজন উঠাতে পারে না, তাকে দিয়ে আপনি ওয়েল্ডিংয়ের কাজ, রেফ্রিজারেশনের কাজ এগুলো করাতে পারবেন না, এরকম হয়। তাহলে ফিজিক্যাল অ্যাবিলিটির ব্যাপার আছে। আর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এটাও খুব ইম্পর্টেন্ট। পূর্বের যদি কোনো অভিজ্ঞতা থাকে, পূর্বের অভিজ্ঞতা থাকলে সেটাকে আমাদের মূল্যায়ন করতে হয়।
কারণ দেখা যায় যে আমরা যেটা শিখাচ্ছি এইটার পূর্ব অভিজ্ঞতা ওই লার্নারের আছে। তাহলে সে বিরক্ত হয়। আর আমরা অনেক সময় এখানে হেজিটেশনে পড়ি যে আমি যা শিখাচ্ছি সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, সে আমার ভুল ধরে ফেলতে পারে কিনা। তাহলে এগুলোও আমাদের যাচাই বাছাই করে নিতে হয়, যাতে করে আমাদের লার্নিং ডেলিভারিতে কোনো প্রবলেম তৈরি না হয়। আর প্রিভিয়াস লার্নিং এক্সপেরিয়েন্স, এর আগে কোনো শিক্ষা নিয়েছেন কিনা এই অকুপেশনের উপরে, এই বিষয়ের উপরে, এটাও জানা দরকার। কারণ যারা জানেই, একই কোর্স এর আগে করেছে, আবার তাকে এই কোর্স করাতে গেলে আমাকে এই পড়াতে দেখা যাবে যে কি হবে, তাদের এই অ্যাটিটিউড যেটা, তাদের এই অ্যাংশাস যেটা, হতে পারে যে তারা আমাদের সাথে এগুলো বলতেছে যে আমরা তো এগুলো জানি, আবার তারা মেজাজ খারাপ হয়ে যেতে পারে, রাগান্বিত হতে পারে। তাহলে এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ লিটারেসি, নিউমেরিসি, কালচারাল ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড, জেন্ডার, এজ, ফিজিক্যাল অ্যাবিলিটি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রিভিয়াস লার্নিং, এগুলোকে মাথায় রেখে আমরা যেগুলো ডিজাইন করতে চাচ্ছি ফিউচারে, যে আমাদের সিবিএলএম কেমন হবে, জব শিট কেমন হবে, এগুলো সব কিছু ডিজাইন করার সময় এই ব্যাকগ্রাউন্ডগুলো, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এরপরে আছে, এটা আমাদের পুরাতন কথা, কম্পোনেন্ট অফ সিএস। সিএস এর কম্পোনেন্ট 9টা, এটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে বহুদিন ধরে আমরা কথা বলেছি, নতুন করে কিছু বলা আছে বলে মনে করি না। 9টা কম্পোনেন্ট বা পয়েন্ট, মেন পয়েন্ট সিএস এ থাকে। এরপরে আছে হচ্ছে সিবিসি বা কারিকুলাম ডকুমেন্ট বা কম্পিটেন্সি বেস কারিকুলাম। এটা হচ্ছে সিএস থেকে সিবিসি বা সিডি হয়, এটা আপনারা এনএসডি ওয়েবসাইটে পাবেন। অর্থাৎ সিএস হচ্ছে ইন্ডাস্ট্রি টার্ম, সেটাকে একাডেমিতে পড়ানোর জন্য একটা কারিকুলাম টার্মে কনভার্ট করতে হয়। কনভার্ট করলে যে বইটা তৈরি হয়, যে গাইডটা তৈরি হয়, তার নাম হচ্ছে সিবিসি বা সিডি, কারিকুলাম ডকুমেন্ট অথবা কম্পিটেন্সি বেস কারিকুলাম। সেখানে এই পয়েন্টগুলো থাকে 10টা: মডিউল নেম, মডিউল নাম্বার, নমিনাল আওয়ার, মডিউল ডেসক্রিপ্টর, লার্নিং আউটকাম, প্রিরিকুইজিট লার্নিং, নলেজ অ্যান্ড স্কিল, রিলেশনশিপ টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ডেলিভারি মেথড, এরপরে কন্টেন্ট, অ্যাসেসমেন্ট প্রসেস। এগুলো হচ্ছে কারিকুলাম ডকুমেন্টে থাকে। আমরা একটু তাহলে জেনে নিই যে কোনটা থেকে কোনটা হয়। খেয়াল করে দেখেন, যেটা ছিল ইউনিট কোড, সেটাকে আমরা বলতেছি মডিউল নাম্বার। হ্যাঁ, ইউনিট কোড হয়ে যায় মডিউলের নাম্বার, ইউনিট টাইটেল হয়ে যায় মডিউলের নাম, মডিউল নেম। অর্থাৎ যেটাকে আমরা সিএস এর ক্ষেত্রে বলতাম ইউনিট টাইটেল, আমরা এই যখন আমরা এই তৈরি করতেছি, আমরা যখন সিডি তৈরি করতেছি বা সিবিসি তৈরি করতেছি, অথবা আমরা সিবিএলএম যদি তৈরি করি, সেখানে নাম হবে মডিউল। তাহলে যেটা ছিল ইউনিট, সেটাকে আমরা এখন বলছি মডিউল। তাহলে ইউনিট কোড হলে মডিউলের নাম্বার, ইউনিট টাইটেল হলে মডিউলের নেম, নমিনাল আওয়ারই থাকে। ইউনিট ডেসক্রিপ্টর হয়ে যায় মডিউল ডেসক্রিপ্টর। এরপরে এলিমেন্ট যেগুলো ছিল, এলিমেন্টের সাথে সরাসরি এখানে চলে আসে হচ্ছে লার্নিং আউটকাম। হ্যাঁ, লার্নিং আউটকাম, এই যে 9 নম্বরে দেখেন এলিমেন্ট যেটা, সেটা হয়ে যায় হচ্ছে লার্নিং আউটকাম। এরপরে পারফরমেন্স ক্রাইটেরিয়া অনেক সময় এখানে সাধারণত এইভাবে মিল হয় না। এভিডেন্স গাইড, অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্টস, এগুলোর সাথে সবগুলো মিলবে এরকম নয়, তবে নতুন কিছু বিষয় আছে। যেমন এই পাশে দেখেন আছে হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে নলেজ। অর্থাৎ সিএস এর ভিতরে আমরা এভিডেন্স গাইডের ভিতরে যে নলেজগুলো পেয়েছিলাম, সেগুলো হচ্ছে কারিকুলাম ডকুমেন্টে হচ্ছে কন্টেন্ট। আর এখানে অনেক সময় একটা কন্ডিশনও থাকে, কন্ডিশন তো এখানে নাই। আচ্ছা, এরপরে ডেলিভারি মেথড, এটাও সিএস এর ভিতরে থাকে, এখানে এই সুন্দরভাবে গুছানো থাকে আর কি। অর্থাৎ এই সিএস থেকে সিবিসি হয় বা সিডি হয়, মাঝখানে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমরা সাধারণত কেউই সিএস থেকে এই যে একটা ধারাবাহিকভাবে সিডি বা সিবিসি হয়ে তারপরে সিবিএলএম হওয়ার কথা ছিল, সেটা আমাদের জীবনে কখনো আসলে ঘটেনি। না ঘটার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই টার্মের সাথে পরিচিত নই। হ্যাঁ, আমরা সরাসরি সিএস পড়েছি, সিএস থেকে আমরা লার্নিং করেছি, লার্নিং করে অ্যাসেসমেন্টে বসে আমরা কম্পিটেন্ট হয়েছি। কিন্তু মাঝখানে যে সিবিসি ছিল,
অনেকগুলো কনভার্সন ছিল, সেগুলো আমরা ফেস করতে হয়নি আর কি, যে কারণে এগুলো অপরিচিত। এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে, কখনো কখনো এমসিকিউ হতে পারে যে কোন জায়গা থেকে কোনটা আসছে। আচ্ছা, এরপরে যেটা আছে হচ্ছে ডেলিভারি প্ল্যান। আমরা ডেলিভারি প্ল্যান তৈরি করব একটা, সেই প্ল্যানের ভিতরে এই পয়েন্টগুলো থাকে। আমরা যখন প্ল্যানে চলে যাব সেখানে কিন্তু আমরা এগুলো পাবো আর কি। ডেলিভারি প্ল্যানের ভিতরে নমিনাল আওয়ার থাকে, সেশন নাম্বার থাকে, সেশনের ডিউরেশন থাকে, অবজেক্টিভস থাকে, উদ্দেশ্য থাকে, এরপরে ফরমেটিভ অ্যাসেসমেন্ট অপরচুনিটি কবে কবে থাকবে সেটা থাকে, লোকেশান, এরপরে নাম্বার অফ লার্নার্স, এলিমেন্ট কোনটা কোনটা, পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা কোনটা লাগে, ডেলিভারি স্ট্র্যাটেজি বা মোড থাকে, রিসোর্স থাকে। আর এই অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট বা স্পেশাল নিড লার্নার যদি থাকে তাহলে সেটাও এর ভিতরে লেখা থাকে। তো এই পয়েন্টগুলো 10-12টা পয়েন্ট এখানে আছে। এই পয়েন্টগুলো দিয়ে আমরা ডেলিভারি প্ল্যান প্রস্তুত করি আর কি। এরপরে আছে হচ্ছে সেশন প্ল্যান। ডেলিভারি প্ল্যান একটা, সেশন প্ল্যান আরেকটা। সেশন প্ল্যানের ভিতরে এই কিছু স্টেপ আছে, দেখেন এখানে বলা হচ্ছে ক্লারিফাই লার্নিং আউটকাম, অর্থাৎ সেশন প্ল্যানে এসে আমাকে লার্নিং আউটকামটা বর্ণনা করে দিতে হয়। তারপরে সিকোয়েন্স দি কন্টেন্ট, কন্টেন্টগুলোকে সিকোয়েন্স করতে হতো, যেগুলো আমি থিওরিক্যাল পড়াতে চাচ্ছি সেটা একটা ধারাবাহিক বর্ণনা থাকে বা নোট থাকে। এরপর ট্রেনিং মেথড থাকে, এরপর রিসোর্স থাকে, আর প্ল্যান তৈরি করে এটা রিভিউ করার ব্যাপার থাকে। হ্যাঁ, এগুলো। এরপরে আছে হচ্ছে লার্নিং আউটকাম, যেটা আমরা লিখতে চাই। লার্নিং আউটকামের ভিতরে তিনটা কম্পোনেন্ট থাকে। তার একটা থাকে পারফরমেন্স, একটা থাকে স্ট্যান্ডার্ড, একটা থাকে কন্ডিশন। এটা আমরা ক্লিয়ার হব যখন আমরা এই সেশন প্ল্যান তৈরি করতে যাব। সেশন প্ল্যান তৈরি করার সময় আমাদের লার্নিং আউটকাম লিখতে হবে। লার্নিং আউটকাম লেখার সময় আমরা কিভাবে পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন এবং আমরা কিভাবে কোনটাকে বোঝাতে চাচ্ছি, কোনটা দিয়ে কিভাবে লিখতে হয়, সেটা আমরা এখানে প্র্যাকটিস করে নিব, যাতে ক্লিয়ার হয়ে যাবে। সংক্ষেপে আমরা মনে রাখি, এটা হচ্ছে পিএসসি, পারফরমেন্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন, তিনটা অংশ মিলে লার্নিং আউটকাম হয়। এরপরে হচ্ছে সেশন প্ল্যানের স্ট্রাকচার যেটা থাকে, সেশন আউটকাম থাকে, সিকোয়েন্স উইথ টাইমিং থাকে, ডেলিভারি মেথড থাকে, সিলেক্ট রিসোর্স থাকে। অর্থাৎ এখানে লার্নিং আউটকামের পরে কয়েকটা ধাপ থাকে, প্রত্যেক ধাপের ধারাবাহিকতায় এখানে সময় উল্লেখ করা থাকে, ডেলিভারি মেথড কি কি ব্যবহার করা হবে সেটা উল্লেখ থাকে, এবং কি কি রিসোর্স ব্যবহার করা হবে সেটাও সেশন প্ল্যানে উল্লেখ করা থাকে। আর সর্বশেষ হচ্ছে আমরা যে ট্রেনিংটা দিব সেই ট্রেনিংটা কি টাইপের হবে, সেজন্য এই ট্রেনিংয়ের টাইপগুলো আমাদের জানতে হয়। আমাদের তিনটা টাইপের ট্রেনিং হয়, একটা হয় অন দ্য জব ট্রেনিং, একটা অফ দ্য জব ট্রেনিং, একটা হচ্ছে অনলাইন ট্রেনিং। হ্যাঁ, এটা নিয়ে মারাত্মক ঝামেলা তৈরি হয়, আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমরা এই অন দ্য জব, অফ দ্য জব ট্রেনিং আমরা ক্লিয়ার হতে চাই না। এখানে বোঝার বিষয় যেটা, সেটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং হচ্ছে আপনি যে চাকরিটা করেন, আপনি যে কাজটা করেন, যেটার জন্য আপনি পেমেন্ট পাচ্ছেন, যেটার জন্য আপনি বেনিফিটেড হচ্ছেন, সেইটা যদি করতে করতে আপনি কিছু শিখেন, তাহলে সেটাকে আমরা অন দ্য জব ট্রেনিং বলি। সাপোজ আপনি যদি ট্রেনার হন, তাহলে আপনি আপনার ক্লাস নিতে নিতে যেটা শিখতেছেন সেটা হচ্ছে আপনার অন দ্য জব ট্রেনিং। কিন্তু যদি ইনস্টিটিউট মনে করে যে আপনার এর চাইতে আরও ভালো কিছু শেখা দরকার, তাহলে আপনাকে বলে ঠিক আছে, আপনি 7 দিন অফিসে আসা লাগবে না, আপনার ট্রেনিংয়ের জন্য আপনার ছুটি, তাহলে আপনি 7 দিন যেয়ে অন্য আরেকটা প্রতিষ্ঠানে ট্রেনিং করে আসবেন। অথবা এই 7 দিন আপনি এই প্রতিষ্ঠানেই ট্রেনিং করবেন, কিন্তু আপনার এই 7 দিন আপনার যে ক্লাসগুলো নিতেন ক্লাসগুলো আর নেওয়া লাগবে না, অর্থাৎ আপনার কাজটা অফ করে দেওয়া হলো। এবার আপনি আপনার শেখার জন্য আলাদা করে আপনার প্রতিষ্ঠানে অথবা বাইরের প্রতিষ্ঠানে শিখছেন, অর্থাৎ আপনার জবটা এখন অফ আছে, এখন জব নাই। এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থাকে আমরা বলতেছি হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। আর একটা হচ্ছে অনলাইন ট্রেনিং করা যায়, যেটা আমরা করছি এখন। হ্যাঁ, এটা অনলাইন ট্রেনিং, এটা অন দ্য জবও হতে পারে, অফ দ্য জবও হতে পারে। তবে অনলাইন ট্রেনিং হতে পারে কাজ করতে করতে শেখা একটা ব্যাপার, সেটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং। আর কাজ থেকে বিরত হয়ে কাজের বাইরে যে কাজ কাজ ছাড়া অন্য সময়ে বা কাজের ফাঁকে অন্য সময়ে আমরা যদি কোনো ট্রেনিং করি, শিখি, সেটা হচ্ছে অফ দ্য জব ট্রেনিং। উদাহরণস্বরূপ বলা যায়,
আপনারা দেখবেন অনেক সময় ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনার নেয় বা অ্যাপ্রেন্টিসশিপ ক্যান্ডিডেট নেয়। তাদের হচ্ছে যে যারা মাত্র পাশ করে বেরিয়েছেন তারা আসলে জয়েন করলে তারা কিছু টাকা বেতন পায়, আবার সেখানে শিক্ষানবিশী আহ, কর্মী হিসেবে তারা কাজ করে। হয়তো 6 মাস 1 বছর এরকম কাজ করার পরে এই যে 1 বছর যে কাজ করলো তারপরে সে কাজ শিখে গেল, তারপরে মূল বেতন যেটা তার পাওয়ার কথা ফুল বেতনটা পরবর্তীতে পায়। অর্থাৎ এই টাইপের অন দ্য জব ট্রেনিং এর ক্ষেত্রে আপনি কাজও করবেন আবার শিখবেনও, এটার জন্য ভিন্ন কোনো ট্রেনিং এর ব্যবস্থা হয়তো থাকবে না, আপনি কাজ করতে করতে শিখবেন। এটা হচ্ছে অন দ্য জব ট্রেনিং। আর ট্রেনিং করতে করতে যা শিখি আমরা সবগুলো মোটামুটি অফ দ্য জব ট্রেনিং। আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছেন আপনারা। হ্যাঁ, এই ছিল মোটামুটি এই সিবিএলএম এর থিওরিক্যাল জানার বিষয়। হ্যাঁ, এখন যদি এখানে কোনো থাকে, কনফিউশন থাকে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর যদি কনফিউশন না থাকে আমরা এটা নিয়ে ডেলিভারি প্ল্যানটা নিয়ে অন্তত আজকে আলোচনা করে দিলে আপনারা ডেলিভারি প্ল্যান তৈরি করা শুরু করতে পারবেন। আপনারা একটু বলেন যে আপনারা এখানে কি বুঝলেন বা কি অসুবিধা হলো। হুম, এটা 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 হচ্ছে যে সিএস থেকে সবকিছু সিডিতে যাবে না। হ্যাঁ, সিএস এর কিছু কিছু বিষয় এই কারিকুলাম ডকুমেন্টে এসে এটা পড়ার উপযোগী একটা বুক তৈরি হবে। হ্যাঁ, এই জন্য সিএস থেকে যেটা যেটা আনা দরকার সেটা নিয়ে আসা হয়েছে, আর যেটা যেটা এর সাথে অতিরিক্ত দরকার সেটা অতিরিক্ত এখানে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, নতুন একটা বিষয়। তাহলে সিএস থেকে নেওয়া হয়, দেখেন ওই যে ইউনিট নেওয়া হয়, ইউনিট টাইটেল নেওয়া হয়, নমিনাল আওয়ার নেওয়া হয়, ডেসক্রিপ্টর নেওয়া হয়, এগুলো সরাসরি এসে যায়। ঠিক আছে, এরপরে এলিমেন্ট নিয়ে এসে লার্নিং আউটকাম বানানো হয়। আর লার্নিং আউটকাম অ্যাচিভ করার জন্য যা যা দরকার সেটা তার জন্য ওই যে নলেজের কথা আছে, স্কিলের কথা আছে, ইন্ডাস্ট্রির সাথে রিলেশনশিপের কথা আছে। হ্যাঁ, এরপরে যে কন্টেন্ট অর্থাৎ পড়ার বিষয় যেটা সেটা আছে। হ্যাঁ, এই সবগুলো এখানে আছে, এগুলো হচ্ছে ভিন্ন জিনিস। মানে দুইটার ভিতরে একটা সম্পর্ক যে আছে এটা বোঝানোর জন্য পাশাপাশি রাখা, যেটা একদম আকাশ থেকে আসেনি, সিএস থেকে আসছে, তবে সিএস এর যে পয়েন্টগুলো দরকার সেটা রাখা হয়েছে, আর বাকি পয়েন্টগুলো এটার জন্য প্রয়োজনীয় যেগুলো সেগুলো ইনক্লুড করা হয়েছে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, হুম, এটা এটা এখানে আমি ফিল আপ করার কথা বলছি কখন? কাজ করার ক্ষেত্রে তখন কথা বলবেন কাজের, থিওরিক্যাল পার্ট বুঝলে কথা শেষ করেন। কাজের কথা তো বলিনি এখনো। কাজের জায়গায় গেলে কাজের কথা হবে। হ্যাঁ, এখানে এই পয়েন্টগুলো নিয়ে যদি উনি থাকে, যে অন দ্য জব অফ দ্য জব বুঝছেন কিনা এটা বলেন শুধু, এইটা বলেন, অন দ্য জব ট্রেনিং অন দ্য অফ দ্য জব ট্রেনিং, এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? ঠিক আছে, তাহলে আমাদের কাজে যাওয়া উচিত। কাজে আমাদের কাজ আছে কোথায়? আজকে আমাদের করার কথা একটা ডেলিভারি প্ল্যান, আমরা করে ফেলেছি কি, আমরা করে ফেলেছি টাস্ক অ্যানালাইসিস। তারপরের এভিডেন্সটাই হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। আমরা যেটাকে শিডিউল বলি অনেক সময়, ট্রেনিং শিডিউল, যে আপনি কোন দিনে কোন ক্লাসটা নেবেন, কোন সেশনটা নেবেন, সেটা নিয়ে একটা প্ল্যান হয়। হ্যাঁ, এইটা। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে কি কি আছে, আমরা যে কথাগুলো বলেছিলাম ওখানে ডেলিভারি প্ল্যানে কি কি থাকে। দেখেন, ডেলিভারি প্ল্যানে ডেলিভারি প্ল্যান ইনক্লুড এই যে নমিনাল আওয়ার, নাম্বার অফ সেশন, ডিউরেশন অফ ইচ সেশন, অবজেক্টিভ, ফরমেটিভ অ্যাসেসমেন্ট অপরচুনিটি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো খেয়াল করে দেখেন যে ডেলিভারি প্ল্যানের এই যে এই ইউনিট টাইটেল, ইউনিট কোড এগুলো আছে, এই যে সেশনের, হ্যাঁ,
সেশনের নাম্বার দেখেন বাম দিকে সেশন নাম্বার 1 2 3 4 করে আপনি যদি 60 সেশনের ট্রেনিং কোর্স করান তাহলে 60টা সেশনে সিরিয়াল করে নাম্বার থাকবে। প্রত্যেকটা সেশনের জন্য কত মিনিট করে বরাদ্দ আছে সেটা এখানে থাকবে, হ্যাঁ? এরপরে এলিমেন্ট কি কি এলিমেন্ট আপনি পড়াবেন সেটা থাকবে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া কোনটা কোনটা পড়াবেন সেটা থাকবে। ডেলিভারি মোড কোনটা কোনটা ব্যবহার করবেন ডেলিভারি মোড থাকবে। আর ইকুইপমেন্ট রিসোর্স যেটা সেটা এখানে আছে, হ্যাঁ? এরপরে উপরে দেখেন যে নাম্বার অফ স্টুডেন্ট বা ট্রেনি এনরোল কতজন ট্রেনে আপনার এখানে এনরোল হবে সেটা থাকবে। একটা প্রপোজ ডেট কবে থেকে শুরু করেছেন করতে চাচ্ছেন সেই একটা প্রস্তাবিত ডেট এখানে থাকবে। তাহলে এগুলো হচ্ছে ডেলিভারি প্ল্যানে থাকে। এখন কেউ যদি মনোযোগ দিয়ে এই প্ল্যানটা ডিজাইন করেন তাহলে এই পয়েন্টগুলো যদি আসে যে ডেলিভারি প্ল্যান মে ইনক্লুড ডেলিভারি প্ল্যানে কি কি থাকে, হুম, তাহলে কিন্তু আপনারা এই এই শীটটা যদি নিয়ম করে পড়ে মানে ডিজাইন করেন তাহলে এখান থেকে আপনারা বলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে চাচ্ছি? মূলত এখানে করতে চাচ্ছি হচ্ছে আমাদের এর আগে ছিল হচ্ছে টাস্ক অ্যানালাইসিস ফর্ম, হুম, এবং সেই টাস্ক অ্যানালাইসিস ফর্ম আমরা সিএস থেকে নিয়ে এসেছি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা যদি একটা সিএস আমরা বের করি, একটা সিএস যদি আমরা বের করি তাহলে সিএস এখানে আছে কিনা, এখানে সিএস এর কপি নাই, সিএস ছিল অনেকগুলো সিএস, আমরা কোনটা যেন হাউসকিপিং, তাহলে যে কোনো একটা সিএস আমরা নিব। এর আগে আমরা পছন্দ করেছি যে আমরা কোনটা এখান থেকে পারফর্ম করব, হ্যাঁ, সেটা আমাদের আগেই নির্ধারিত ছিল, হ্যাঁ, এইটাই। সেই সাথে কার যেন সিএস ছিল এসএমও, এসএমও মেক প্যান্ট, ওটা কার মধ্যে রেখেছিলাম? আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেখি, হোয়াটসঅ্যাপ পার্সোনাল MUK, হ্যাঁ, এইটা মনে হয়। আচ্ছা, তাহলে এখানে আছে একটা সিএস আমাদের, এটা আমাদের কনভার্ট করতে হবে ডেলিভারি প্ল্যানে। ডেলিভারি প্ল্যান মানে এই সিএসটা আমরা কয়দিনে পড়াবো। আচ্ছা, খেয়াল করে দেখেন এই সিএস এর জন্য বরাদ্দকৃত সময় কত? 115 ঘন্টা, দেখতে পাচ্ছেন তো আপনারা, না? 115 ঘন্টা। আপনারা যারা ট্রেনিং এর সাথে জড়িত আছেন আপনাদের পার ডে সেশনের ডিউরেশন কত? এক একদিনে 6 ঘন্টা। তাহলে আপনি যদি এটা 6 ঘন্টা করে 6 ঘন্টা করে যদি আপনারা পড়ান, আপনারা কেউ কি ডাবল ডাবল ডিভাইসে লগ ইন করা? আচ্ছা, এখানে তাহলে 115 ঘন্টার এই এই ইউনিট, তাহলে আমাকে এটা 115 ঘন্টা ধরে পড়াতে হবে, শিখাতে হবে, হ্যাঁ? তাহলে 115 ঘন্টা যদি আমি 6 ঘন্টা দিয়ে ডিভাইডেড করি তাহলে 6 20 120 মানে 19টা সেশন, হিসাব তো তাই হয় না?
19 সেশন, 19টা সেশন হলে 115 ঘন্টা কভার হয়। হ্যাঁ, তাহলে এই 19টা ঘন্টা পড়ানোর জন্য আমার এলিমেন্ট আছে 1 2 3 4 5, এই 5টা এলিমেন্ট আমাকে পড়াতে হবে 115 ঘন্টা ধরে, একদিনে 6 ঘন্টা করে। সেই হিসাব করে আমি একটা প্ল্যান করব। হ্যাঁ, এইখানে তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে, আমার এখানে যে সেশনগুলো আছে, এই সেশনগুলো টোটাল সেশন হবে হচ্ছে 19টা। অর্থাৎ এভাবে 3 4 5, 4, এরপরে হচ্ছে 5, এরপরে 6, এভাবে করে 7 8 করে 19টা সেশন যদি আমি লিখি, এক একটা সেশন কতক্ষণ করে? এক একটা সেশন হচ্ছে 6 আওয়ার্স করে। ঠিক আছে? তাহলে 6 আওয়ার্স করে এক একটা আমার সেশন। এই 6 আওয়ারের সেশন আমার টোটাল হবে হচ্ছে 19টা সেশনে আমাকে এটা পড়ানো শেষ করতে হবে। কিন্তু আমার এখানে এলিমেন্ট আছে মাত্র 4টা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন সেশনে কোন এলিমেন্ট পড়াবো। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলে রাখি, আপনি এখান থেকে সাপোজ এই যে প্যান্টের এই যে টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস, এটা সিলেক্ট অ্যান্ড কালেক্ট, এরপরে হচ্ছে স্টিচ ডিফেক্ট আইডেন্টিফাইড, এরপরে হচ্ছে মেনটেন অ্যান্ড ক্লিন ওয়ার্ক প্লেস। এটা এমন একটা ইউনিট যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনেই প্রত্যেক দিনেই আমাকে এই সবগুলো কাজই করতে হবে। সাপোজ আমি যদি কোনো একটা কাজ করতে চাই, তাহলে আমাকে সেফটি ফলো করতে হবে। এরপরে মেকিং প্যান্টের প্রসেস ফলো করতে হবে। এরপরে সেলাই করতে হবে, যেটাই তৈরি করি। এরপরে সেলাই চেক করতে হবে এবং মেনটেন অ্যান্ড ক্লিন ওয়ার্ক প্লেস, কাজ শেষ করে আমাকে ওয়ার্ক প্লেস ক্লিন করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে কাজগুলো করার ক্ষেত্রে তাহলে আমি এখন কি ডিজাইন করতে পারি? এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। হ্যাঁ, এই জায়গায় যদি আমার ডিজাইনটা ঠিকঠাক না হয়, তাহলে আমি বুঝাতে পারবো না যে আমি এটা শিখেছি। হ্যাঁ, তাহলে এখানে আমি তাহলে 19 দিন ধরে যদি এটা আমি পড়াতে চাই, তাহলে কিভাবে পড়াবো? হ্যাঁ, এটা হচ্ছে চিন্তার বিষয়। তাহলে এখানে টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস এটা আছে, এরপরে স্টিচ ডিফেক্ট আছে। হ্যাঁ, আমরা একটু ইয়াতে যাই, রেঞ্জ অফ ভেরিয়েবলসে যাই। এখানে দেখা যাচ্ছে পার্টস অফ প্যান্টস, প্যান্টের পার্টগুলো দুইটা পার্ট আছে, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। এরপরে আছে হচ্ছে আরও আছে, সরি, 9টা পার্ট মোট। ব্যাক ইয়োক, পকেট, সিম অ্যান্ড ফেসিং, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, রিস্টব্যান্ড, বেল্ট লুপস। অর্থাৎ এই 9টা পার্ট প্যান্টের বানাতে হচ্ছে। ঠিক আছে? তাহলে মকলেস একটু অন করেন আবার। তাহলে মোট আপনার মাইক্রোফোন থেকে এরকম শব্দ আসে কেন? আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনার মোট কয়টা কাজ? মোট 9টা কাজ। তাহলে 9টা কাজকে আপনার শেষ করতে হবে কয় দিনে? 19 দিনে। অর্থাৎ একই দিনে আপনি 2টা কাজ করাবেন, তাই তো? অথবা যদি, জি বলেন। হ্যাঁ, ভেরি গুড। হুম। আচ্ছা, তাহলে এখন আমরা ডিজাইনে যাব কিভাবে? তাহলে খেয়াল করেন, আমরা যেটা করতে চাই, আমরা এখান থেকে এইটা নিচ্ছি। এইটা আসলো।
তারপরে হলো আমার লাগবে হচ্ছে এটাও লাগবে। আমার মাইক্রোফোনের সমস্যা না, মকলেসের জন্য ঝামেলা। এখন মকলেস যত যত নষ্টের মূল হচ্ছে মকলেস। মকলেস বন্ধ করেন। মকলেস অফ করেন, মকলেস অফ করেন। হ্যাঁ, অফ করেন। আচ্ছা, এখন এখানে যেটা দেখা যাচ্ছে সবাই একটু মনোযোগ দেন, সেটা হচ্ছে আমার সবগুলো সবগুলো এলিমেন্ট প্রত্যেকদিন কাজে লাগবে, তাছাড়া কোনো কাজই কমপ্লিট করা সম্ভব হবে না। হ্যাঁ, এটা আরেকজনের ক্ষেত্রে এটা ভিন্ন হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা যেটা প্রত্যেকটা থেকে আমার কাজ আছে। তাহলে আমি জাস্ট এখান থেকে আগে এলিমেন্ট গুলো কনফার্ম করব যে আমি কোন দিনে কোন এলিমেন্ট পড়াতে চাই, কোন এলিমেন্ট শেখাতে চাই। হ্যাঁ, তাহলে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় প্রথম আর শেষেরটা কমন থাকে, মাঝখানে গুলোকে আমরা ভাগ করি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা সিচুয়েশন যে আমার প্রত্যেকটাকেই আমার কাজে লাগতেছে। সাপোজ দেখেন, একটু অর্থ যদি আমরা পড়ি, সেটা হচ্ছে ফলো সেফটি প্রসিডিউর অ্যাট ওয়ার্ক প্লেস, এটা ছাড়া সম্ভব না। ইন্টারপ্রেট প্রসেস অফ মেকিং প্যান্টস, এটা ছাড়াও তো সম্ভব না। এরপরে স্টিচ অপারেশন, সেলাই করা, চেক স্টিচ কোয়ালিটি, সেলাইটা চেক করা। আর সবশেষে মেনটেন অ্যান্ড ক্লিন ওয়ার্ক প্লেস, কাজ শেষে এটা ক্লিন করা, মেনটেন করা, এটা তো লাগবেই। আচ্ছা, এখন এখানে বাকি যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিব যে এখান থেকে আমাদের অনেকগুলো অনেকগুলো ঘটনা আছে। হ্যাঁ, তার মধ্যে এই সেফটিটা পুরাটাই চলে যাবে। হ্যাঁ, সেফটিটা পুরাটাই, অর্থাৎ 1.1 1.2 দুইটা আমরা এখানে নিয়ে নেব। আর শেষের দিকে মেনটেন এবং ক্লিন ওয়ার্ক প্লেস, এটার পুরোটাই নিয়ে নেব, কারণ এই দুইটা তো বাদ দিয়ে কোনো কিছু কাজই করা যায় না। এই জন্য আমরা যেটা করতে চাচ্ছি 1.1 1.2 আর 5.1 5.2 আর 5.3, এগুলো আমার ম্যান্ডেটরি, এটা লাগবেই। তাহলে আমরা 5 অর্থাৎ মেনটেন অ্যান্ড ক্লিন ওয়ার্ক প্লেস এটা রেখে দিলাম, প্লাস হচ্ছে ফলো সেফটি প্রসিডিউর অ্যাট ওয়ার্ক প্লেস, এটা রেখে দিলাম যে কাজে আমরা করাতে যাচ্ছি। কিন্তু আমরা দুই নম্বর এলিমেন্টে যে আমরা পুরাটা একদিনে করাতে চাই না, আমরা শুধুমাত্র 2.1 এটা করাতে চাই। আমরা এখানে চাচ্ছি যে 2.1, কিন্তু 2.1 মধ্যে আবার 2.1 ভিতরে আবার অনেকগুলো ঘটনা আছে। 2.1 ভিতরে কি বলছে সিএস থেকে আমরা একটু খেয়াল করি। সেখানে 2.1 এটা বলতেছে পার্টস অফ প্যান্টসের ভিতরে এখানে 9টা পার্টস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা পার্টস এখান থেকে আমরা নেব। তাহলে আমরা মনে করলাম যে আমরা এই ফ্রন্ট পার্টটা একদিন নিলাম, কপি। তাহলে ফ্রন্ট পার্ট একদিন নিলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে এটাকে একটু লিখে দেব, এই যে এইখানে হুম, এখানে ব্র্যাকেটের ভিতরে একটু এটা লিখে দিলে ক্লিয়ার হবে যে প্যান্টের যে পার্টগুলো আছে আমরা ডিজাইন করতে চাচ্ছি, শিখতে চাচ্ছি, শিখাইতে চাচ্ছি এই 2 নম্বর এলিমেন্টে। হুম, এটা আমরা পুরাটা একদিনে শিখাবো না, আমরা শুধু ফ্রন্ট পার্ট যেটা সেটা নিয়ে আজকে কাজ শুরু করতে চাচ্ছি। সেটা 2.1 এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার ভিতরে আছে।
ঠিক আছে, এইখানে যে পার্টস অফ প্যান্টস এটাতে এটা আমরা নিলাম। সেই সাথে এখান থেকে পারফর্ম স্টিচ অপারেশন, এই ক্ষেত্রে যেখানে যেখানে সেলাই করার বিষয় আছে এগুলো নিতে হবে। হ্যাঁ, স্টিচ অপারেশন অফ ফ্রন্ট পার্টস আর ক্যারিড আউট, স্টিচ অপারেশন অফ ব্যাক পার্ট। তাহলে আমরা ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করছি, তার মানে শুধু এখান থেকে এইটা যাবে, 3.2 যাবে, 3.1, 2, 3। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ম্যাটেরিয়ালস নিবে, ম্যাটেরিয়ালস অ্যারেঞ্জ করবে আর ফ্রন্ট পার্ট সেলাই করবে। আবার যেদিন আমরা ব্যাক পার্ট নিয়ে কাজ করব ব্যাক পার্ট সেলাই করবে। হ্যাঁ, এইভাবে করে যেদিনে যেটা দরকার। তাহলে আমরা এখান থেকে 3 থেকে নিতে পারবো হচ্ছে 3.1, 3.2, 3.3। অর্থাৎ এখানে আমরা নিচ্ছি 3.1, 3.2, 3.3। এই গেল। বাকি থাকলো হচ্ছে 4। 4 থেকে আমরা কি নেব একটু খেয়াল করি। 4 আছে হচ্ছে স্টিচ চেক করা। স্টিচ যতবারই আমি সেলাই করব 4 পুরোটাই যাবে, চেক করতে হবে। চেক না করলে তো সেলাই বোঝাই যাবে না ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা এখানে করে ফেলবো হচ্ছে 4.1, 4.2, 4.3। তাহলে এই হচ্ছে আমার এই একদিনের সেশনের পড়ানোর বিষয়। হ্যাঁ, একদিনের সেশনে আমার এটার হচ্ছে শেখানোর বিষয়। তাহলে আমরা এই একদিনে আমরা কি কি করতে চাচ্ছি, আমার এখানে অনেকগুলো ছিল, তার মধ্যে থেকে 1.1, 1.2 পারফরমেন্স ক্রাইটেরিয়া, 2.1 পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে ছিল হচ্ছে এই প্যান্টের পার্টগুলো নিয়ে কথা। সেখান থেকে আমরা শুধুমাত্র ফ্রন্ট পার্ট নিয়ে এই দিনে কাজ করতে চাচ্ছি, এবং এটা করার জন্য আমাকে অবশ্যই স্টিচিং করতে হবে, যেটা 3 নম্বর কাজ, স্টিচ অপারেশন সেলাই করা। আর 4 নম্বর আমরা সেলাই করার পরে আমরা এটা স্টিচ চেক করতে চেয়েছি। আর 5 নম্বরে হচ্ছে মেনটেন অ্যান্ড ক্লিন ওয়ার্ক প্লেস করে এইভাবে করে 2.1 এটা হলো। জাস্ট খেয়াল করে দেখেন, আমরা যদি এখন আরেকটা সেশন এখান থেকে রেডি করতে চাই, তাহলে আমরা যেটা করব এটা জাস্ট কপি নেব, এখানে পেস্ট করে দিব। এটা 2.1 থাকবে। এটা আমরা করতে পারি যে এটা ব্যাক পার্ট আরেক দিনে এটা হলো। ঠিক একইভাবে এটাকে আমরা কপি নেব, সরি, এখানে আবার পেস্ট করে দেব। এখানে আমরা আরেকটা বিষয় এখান থেকে নিব আমরা, অর্থাৎ আমরা এই প্যান্টের পার্টস মেক করতে করতেই তো আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 2.1 প্যান্ট অফ পার্টসের ভিতরে ব্যাক পার্টের পরে আছে ব্যাক ইয়োক, এরপরে পকেট, এগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা করে আমরা এক একটা সেশন করতে পারি। তাহলে এখানে আমরা বলতেছি এটা হচ্ছে ব্যাক ইয়োক। এইভাবে করে যতগুলো সেশন ডিজাইন করা দরকার, 19টা সেশন এইভাবে করে ডিজাইন করলে এই ইউনিটের ডিজাইন শেষ হবে। এবং তখন এইখানে নমিনাল আওয়ার হয়ে যাবে 115 ঘন্টা। হ্যাঁ, এটা বিএনকিউএফ লেভেল সম্ভবত 2। হ্যাঁ, এখানে ইউনিট কোড টাইটেল যেটা, সেটা এখান থেকে আমরা কপি নিয়ে আসবো। এই ইউনিট থেকে ইউনিট কোড টাইটেল এখান থেকে কপি নেব আমরা। কপি নিয়ে অবশ্যই পারবেন। পারবেন পারবেন আপনার মতো করে এটা ডিজাইন হবে। হ্যাঁ,
আপনার মতো ডিজাইন হবে। কন্ডিশন যেটা যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনার টোটাল নমিনাল আওয়ার এখানে 115। আমার এই বাম দিকে যে টাইম আছে টোটাল সেশনের টাইম যোগ করলে 115 হতে হবে। ঠিক আছে? এবং এখানে যে আমরা এলিমেন্টগুলো লিখতেছি ওইখানকার সবগুলো এলিমেন্ট এখানে কোনো না কোনো জায়গায় আসতে হবে। আরেকটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া যেগুলো লিখতেছি সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া সবগুলোর ভিতরে কোনো না কোনো জায়গায় সবগুলো কভার হতে হবে। ঠিক আছে? এটা যদি বুঝে থাকেন তো এবার আপনার মনের মতো করে আপনি ডিজাইন করবেন, তাহলে একটা ডিজাইন দাঁড় হবে। হ্যাঁ, এখন আপনারা একটু বলেন যে এটা এবার কি কি হলো কাজ আপনারা বলেন। না না, এটা হচ্ছে যে যত ঘন্টা ট্রেনিং সেশন তত ঘন্টা ট্রেনারও থাকবে, ট্রেনিও থাকবে, কারোর জন্য সময় ভিন্ন নয়। ঠিক আছে? সবার জন্যই এটা থাকবে, ভিন্ন ভিন্ন না। যদি 5 ঘন্টা তো 5 ঘন্টা, 6 ঘন্টা হলে 6 ঘন্টা, ছাত্র শিক্ষক সবার জন্য সমান। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাহলে এইভাবে করে কয়টা জিনিস খেয়াল রাখতে হচ্ছে, একটা হচ্ছে ওই ইউনিটের যে নমিনাল আওয়ার সেই আওয়ারের সাথে আমার যে টাইম ডিভিশন যেটা সেশন ওয়াইজ প্রত্যেক দিনে কত ঘন্টা করে নিচ্ছেন টোটাল ডে হিসাব করে এই ঘন্টার জন্য মিলে যায়। তাহলে এইভাবে করে 19টা সেশন হবে, 19 সেশনে টোটাল টোটাল 115 ঘন্টা। তাহলে শেষে একটা সেশন কিন্তু 6 ঘন্টা থাকবে না, 5 ঘন্টা হবে। হ্যাঁ, তাহলে এভাবে করে আমি যদি এই 20টা সেশন করতাম তাহলে 120 ঘন্টা হইতো, 6 20 120। তাহলে আমি 19টা সেশন করলে 114 ঘন্টা। হ্যাঁ, 115, তাহলে একটা সেশন আমাকে হয়তো 7 ঘন্টা হবে, এরকম হতে পারে। হ্যাঁ, অর্থাৎ টোটাল আপনাকে মিলিয়ে দিতে হবে 115 ঘন্টা কভার হয়েছে কি না। এই 115 ঘন্টা কভার করে ডিজাইন করার নামই হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। আপনারা বুঝে থাকলে একটু রেসপন্স করেন। তাহলে এবার আপনাদের কাজে লাগার সময় এই কাজটা আপনারা কালকে করবেন। হুম, এটা করা হয়ে গেলেই কিন্তু পরের কাজটা আমাদের ইজি আছে। হ্যাঁ, পরে এটা করলে আমাদের পরে হচ্ছে সেশন প্ল্যান। এই যে 1 নম্বর সেশন যেটা, এইটুকুর ভিতরে যা আছে এটা নিয়ে আমরা একটা সেশনের জন্য প্ল্যান করব। এটা নিয়ে আমরা একটা সিবিএলএম তৈরি করব। হ্যাঁ, এটা নিয়ে জব শিট করব, এটা নিয়ে আমরা স্পেসিফিকেশন শিট করব। এই একটা সেশন নিয়ে পরবর্তীতে কাজ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা করাটা হচ্ছে একটু জটিল। আশা করা যায় চেষ্টা করলে পারবেন, কঠিন লাগবে কিন্তু করতে গেলে সমস্যা তৈরি হবে, তা বুঝবেন। কোনটা কোনটা? রেকর্ডটা, হ্যাঁ রেকর্ডটা আপলোড দিয়ে দিব, ক্লাস শেষ করে আর দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, পেয়ে যাবেন। রেকর্ডের ক্ষেত্রে তো কম্পিউটার উইন্ডোজ অল্টার আর কোনো ভালো ইয়া থাকলে বলেন। ও ও ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেগুলো অনেক টেকনোলজি আছে, যত ব্যবহার করা যায় তত ঝামেলা তৈরি হয়, এক একটা কাজ বাড়ে। আসলে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি, আপনাদের জন্য সময় দেওয়াটাই কষ্ট হয়ে যায়। আমি জাস্ট আজকে 8টা 59-এ বাসায় ঢুকেছি। হ্যাঁ, অফিসের কাজে ছিলাম, প্রকিউরমেন্ট ছিল। আসলে এত কিছু করা সম্ভব হয় না। হ্যাঁ, আর সিবিটিটা আমি আসলে